বেশ। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটু মিডিয়াম মধ্যম প্রকৃতির প্রকৃতপক্ষে চিকিৎসকের পরামর্শ নেওয়া কর্তব্য। হুম। আর প্রেমের ক্ষেত্রটা হুম। যদিও শুক্র যাচ্ছেন, হুম। এক কথায় বলি রবির মতো গ্রহ মঙ্গলের মতো গ্রহ যখন পঞ্চমে থাকছেন না, হুম। হ্যাঁ, হুম। লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা হুম। দিলে কিন্তু রক্ত, কোনোটা খামতি হয়ে গেলে রক্ত নয়, হুম। সেরকম এখানে যে কোনো চারটি গ্রহ বসলে কিন্তু চতুর্গ্রহা যোগ। হুম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে চতুর্গ্রহা যোগ আছে তার মধ্যে এমন একটি গ্রহ অবস্থান করে আছেন যিনি দুটো ভাইটাল যোগের সৃষ্টিকারক। তিনি কে? তিনি হচ্ছেন বুধ, ওনাদের লগ্নাধিপতি। লগ্নপতি এবং দশমপতি। এইগুলোকে বিচার প্রয়োজন আছে, বা কে কোন ভাবে আছেন। আমরা এখন দেখতে পাচ্ছি উনি চতুর্থ ভাবে আছেন, পঞ্চম ভাবে আছেন। উনার কুণ্ডলিতে কিভাবে আছেন? হ্যাঁ, ওনার কুণ্ডলিতে দেখা যাবে যে আপনার রবি, তিনি হয়তো দেখা যাবে লগ্নেই বসে বুধাদিত্য যোগ তৈরি করে বসে আছেন, খুব ভালো ফল পাচ্ছে, তাই না? আবার দেখা গেল তিনি চলে গেছেন অষ্টমে বা দ্বাদশে। হ্যাঁ, অষ্টমে রবি চলে গেছে। বা আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো আপনাদের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে। জানুয়ারি মাসে দ্বিতীয় এপিসোড আপনাদের জীবনের উপর কেন, সেই প্রশ্ন নিয়েই আমি গোবিন্দদাকে জিজ্ঞেস করছি। গোবিন্দদা, এনাদের ওপর আরেকটা আবার এপিসোড, এনাদের জীবনের উপর আলোকপাত করছি আমরা আরেকটা এপিসোডের মাধ্যমে, কেন এটা? ঘটনাটা হচ্ছে হুম। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়েছে বলে, হুম। যে যোগটি কিছু মানুষকে একদম শিখরে পৌঁছে দিতে পারে উন্নতির, হুম। আবার কিছু মানুষকে গভীর খাদে পৌঁছে দিতে পারে। এই যোগ, হুম। এই একটা চতুর্গ্রহা যোগ তৈরি হয়েছে ওনাদের বর্তমান, ওনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থে, এবং পরবর্তীতে সেটা জানুয়ারির 15-র পর প্রায় ভাষাটা বললাম, সেটা কিন্তু পঞ্চমে সংগঠিত হবে কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য। আচ্ছা। এবারে এই চতুর্থে চতুর্গ্রহা একরকম ফল দেবে, আবার পঞ্চমে গিয়ে আর একরকম ফল দেবে। বোঝা গেল? তাইলে এর একটা গুরুত্ব অপরিসীম আমি বোধ করেছি। হুম। সেই জন্য এটা দর্শকদের সামনে উপস্থাপিত করার প্রয়োজন আছে আমাদের। বেশ। নর্মালি চতুর্থ ঘর এবং পঞ্চম ঘর, হ্যাঁ ওনাদের জীবনে হ্যাঁ, কি কি প্রভাব ফেলে, কোন কোন বিষয়ের উপর বাহ। প্রভাব ফেলে? খুব সুন্দর প্রশ্ন। দেখো, চতুর্থ থেকে প্রথমেই আমরা আলোচনা করি মা, হুম। মাতৃ সম্পদ, হুম। যানবাহন, হুম। বিভিন্ন গাড়ি বাড়ি যা বোঝায়। আচ্ছা, ঘর বাড়ি জমি, হুম। এই সব জিনিসগুলো এখান থেকে, বন্ধুও বোঝা যায়। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে বোঝা যাচ্ছে এই চতুর্থ থেকে। পড়াশোনারও একটা হ্যাঁ, জায়গা, পড়াশুনো বলতে গ্র্যাজুয়েশন পর্যন্ত। গ্র্যাজুয়েশন পর্যন্ত। হ্যাঁ, তার পরবর্তীতে যখন পঞ্চমে চলে যাচ্ছে, সেইটা হচ্ছে উচ্চশিক্ষার স্থল, হুম। প্রেমের স্থল, হুম। হ্যাঁ, প্রতিষ্ঠা প্রাপ্তির একটা জায়গা। ঠিক। হ্যাঁ, আচ্ছা, সন্তান প্রাপ্তি বা সন্তানের কৃতিত্ব বোঝার জায়গা হুম। ওই জায়গা থেকে। হুম। তাহলে প্রেম, শিক্ষা, সন্তান, প্রতিষ্ঠা, এই জাতীয় জায়গাগুলো পঞ্চম স্থল থেকে আমরা মূলত একদম বেশ বিচার বেশ। বিশ্লেষণ করি। আচ্ছা, এইবারে আমার প্রশ্ন যেটা তোমার কাছে থাকছে, এই যে চতুর্গ্রহ যোগ বলছো, চতুর্গ্রহ মানে 4টে গ্রহ। হ্যাঁ, আবার এই 4টে গ্রহ কোন কোন জায়গা থেকে ওনাদের জীবনে কি কি প্রভাব ফেলছে ধীরে 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 আমরা জানতে থাকবো। হ্যাঁ, আপনার মনোযোগ দিয়ে শুনুন। কোন কোন 4টি গ্রহ এবং তারা ওনার জীবনের কি কি অধিপতি বা ওনার জীবনের কি কি কারক, তারা ওখানে যোগ হচ্ছে। হ্যাঁ, এইখানে যে মূল 4টে নিয়ে আলোচনা হচ্ছে, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। বেশ। ওনাদের যেহেতু লগ্নপতি বা রাশিপতি বুধ, প্রথমে সেই রাশিপতি
তিনি যেরকম লগ্ন বা রাশির অধিপতি সেরকম তিনি দশমের অধিপতি। এখান থেকে তনু মন ইত্যাদি, যেহেতু লগ্ন আর রাশি ধরেছি, হ্যাঁ, দৈহিক ব্যাপারটা একটা আসছে, আর অভিব্যক্তি, মানুষের গ্রহণযোগ্যতা তার ইত্যাদি। আর দশম থেকে আমরা সবসময় আলোচনা করব কর্মস্থল, কর্মে উন্নতি ইত্যাদি। তাইলে এ দুজনের অধিপতি চতুর্থে অবস্থান করলেন। বেশ। উনি হচ্ছেন কে? বুধ। বেশ। তারপরে সঞ্চয়ের অধিপতি এবং ভাগ্যের অধিপতি, হ্যাঁ, সেই তার অধিপতি হচ্ছেন শুক্র, অর্থাৎ দ্বিতীয় নবমের অধিপতি হয়ে তিনিও চতুর্থে গেলেন। বেশ। তৃতীয় হচ্ছে পরাক্রম, সাহস, বল, বিক্রম ইত্যাদি, তার অধিপতি মঙ্গল। এবং অষ্টম ধ্বংস, ক্ষয়ক্ষতি, মারক জায়গা, অপবাদ, অপযশ, গুপ্ত কিছু পাওয়া বা কিছুটা দূরবর্তী জায়গাও এখান থেকে আমরা ভাবি, তার অধিপতি হয়ে তিনি চতুর্থে গেলেন। বাকি দ্বাদশের অধিপতি রবি, যেখানে আমরা ব্যয়, হাসপাতাল, জেলখানা ইত্যাদি আলোচনা করি, আবার ধর্ম বিষয়টা মানে আধ্যাত্মিক বিষয়টাও আলোচনা করি, তার অধিপতি রবি, তিনি চতুর্থে গেলেন। হ্যাঁ, দিয়ে একটা চতুর্গ্রহা যোগ তৈরি হলো। এই চতুর্গ্রহা যোগটা যে হলো, যোগের মাঝখানেও যোগ আছে। যোগের মাঝখানেও যোগ মানে সেই রক্ত, যেরকম আমরা রক্তটা দেখি, তো রক্তের কিন্তু তিনটে কণিকা, হ্যাঁ, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, দিলে কিন্তু রক্ত, কোনোটা খামতি হয়ে গেলে রক্ত নয়। সেরকম এখানে যে কোনো চারটি গ্রহ বসলে কিন্তু চতুর্গ্রহা যোগ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে চতুর্গ্রহা যোগ আছে তার মধ্যে এমন একটি গ্রহ অবস্থান করে আছেন যিনি দুটো ভাইটাল যোগের সৃষ্টিকারক। তিনি কে? তিনি হচ্ছেন বুধ, ওনাদের লগ্নপতি এবং দশমপতি। এই কারণে আজকের এই আলোচনা বা এপিসোডের অবতারণা আপনাদের সামনে। বুধ এক্ষেত্রে বুধাদিত্য যোগের জায়গায় আছে, আবার লক্ষ্মীনারায়ণ যোগের মধ্যেকার সেতু বন্ধন। হ্যাঁ, এই একটা জিনিস, একদিকে লক্ষ্মীনারায়ণ যোগ। দেখো, কালপুরুষ চক্রের যে 12টা ঘর আছে না, আমরা যে কেন্দ্রস্থল যেটাকে, সেটাকে বলি নারায়ণ স্থল, আর নবম আর পঞ্চম যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে লক্ষ্মী স্থল। হ্যাঁ, আবার কোনো কোনো জায়গায় একটু ভুল ব্যাখ্যা আছে। হ্যাঁ, লগ্ন কোনো সময় লক্ষ্মী স্থল নয়, কেন্দ্রস্থল আচ্ছা ধরা হবে। আচ্ছা, লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এটা হচ্ছে নারায়ণ স্থল। আর পঞ্চম এবং নবম, এটা হচ্ছে কি লক্ষ্মী স্থল। তাইলে এখানে মজার জিনিস দেখো, যদিও এখানে পঞ্চম পতিকে আমরা পাইনি, কিন্তু পঞ্চম পতির একটা চতুর্থ ঘরে দশম দৃষ্টি আছে। শনি সপ্তমে বসে তার দশম দৃষ্টি দিয়ে রেখেছেন উনাদের চতুর্থ হাউসে। আবার দেখো, দশমে বৃহস্পতি বসে একটা দৃষ্টি রেখেছে এই চতুর্থে। বেশ, এতগুলো কারণে ভাই, এতগুলো কারণে এটাকে আনতে হয়েছে। আর বেশি ওনাদেরকে আমরা প্রমাণ দিচ্ছি না, কেননা ওনারা আমাদের বিশ্বাস করছেন যে ঠিক এই কারণেই আমরা গুরুত্বটা বুঝে আমরা গুরুত্ব সহকারে আলোচনা করছি। এইবারে আমাকে তুমি একটা জিনিস ক্লিয়ার করো, এক এক করে ক্লিয়ার হবে। রবি এই মুহূর্তে ওনাদেরকে কি দিচ্ছেন, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এবং 15 তারিখ থেকে আবার যে আগামী 30 তারিখ পর্যন্ত, সেটা পরে যাচ্ছি আমরা। আপাতত আমরা আপনাদের চতুর্থ ঘরে যিনি এই যে চতুর্গ্রহ যোগ সৃষ্টি বসে আছেন 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, প্রায় কেমন সেইটুকুকে নিয়ে এবার জানার চেষ্টা করুন আপনারা। হ্যাঁ, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রবি কি কি দিচ্ছেন, মঙ্গল কি কি দিচ্ছেন, বুধ কি কি দিচ্ছেন, শুক্র কি কি দিচ্ছেন, প্লিজ। দ্বাদশ থেকে যেহেতু রবি গেছেন, না আর কোথা থেকে গেছে বলা হয়ে গেছে। হ্যাঁ, ওনার একটু আইনি জটিলতা, পারিবারিক ক্ষেত্রে, ওনার ব্যক্তিগত ক্ষেত্রে বলবো না, পারিবারিক ক্ষেত্রে কিছু আইনি জটিলতা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের কেউ হাসপাতালে যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা। এই যে যাবেন শব্দটা আর পারেন শব্দটা, এর মধ্যে কিন্তু ফারাক আছে। যাবেন আমি বলিনি, কিন্তু যেতে পারেন কেন বলেছি সেটা জিজ্ঞেস করবে, না হলে অন্ধকার থেকে যাবে। আচ্ছা চলো ক্লিয়ার করো। কারণ রবি এখানে একা, তুমি জানতে চাইছো রবি কি ফল দেয়, কিন্তু রবির সাথে বুধ বসে বুধাদিত্য যোগও তৈরি করেছে, কথাটা ভাবতে হবে। এখানে রবি যদি খারাপ অবস্থায় থাকে, বুধ যদি খারাপ অবস্থায় থাকে ওনাদের জন্মকুণ্ডলিতে, তাইলে পারেন কথাটা হবে না, যাবেন কথাটা হবে। আর যখন উনাদের জন্মকুণ্ডলিতে যদি রবি বুধের অবস্থানটা নিশ্চিত ভালো থাকে, তাইলে কিন্তু ওই যে পারেন শব্দটা, এটাও গৌণ করে দাও, নাও যেতে পারেন।
কথাটা বোঝা গেল জিনিসটা? ঠিক 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 হ্যাঁ, ঠিক। এবারে তাইলে দ্বাদশ থেকে বোঝাতে পারলাম। আচ্ছা, এবারে সঞ্চয় স্থল থেকে গেছেন শুক্র, তিনি ভাগ্যের অধিপতি নাকি? এবার সঞ্চয় মানে কি? টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি, এবং ভাগ্য যেটাকে গণনা করা যায় না, বিভিন্ন দিক ভেবে গণনা করতে হয়, দেখা যায় না। তাইলে সেই ভাগ্যের অধিপতি তিনি চতুর্থে গেলেন একটা ভালো জায়গায়। এবারে তিনি হচ্ছেন শুক্র, শুক্র গিয়ে বসে গেলেন ওখানে। আচ্ছা, তিনিও বুধের সাথে বসলেন, খুব ভালো, লক্ষ্মীনারায়ণ যোগ। তাইলে একটা প্রপার্টি হওয়ার সম্ভাবনা, সঞ্চয় হওয়ার সম্ভাবনা যে কোনোভাবে হবে তো দেখাচ্ছে, এবং ভাগ্যও তাতে সহযোগিতা করছে। বেশ। আচ্ছা, শুক্র গেল। এবারে গেল মঙ্গল। মঙ্গল কিন্তু তৃতীয় এবং অষ্টমের অধিপতি, যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদি জায়গা, সাহস, এগুলো দেখাচ্ছে। অষ্টম বলতে ক্ষয়ক্ষতি, ধ্বংস, এই জায়গাটা কিন্তু বড় বিশ্লেষণাত্মক, যে যদি মঙ্গল ওনাদের জন্মকুণ্ডলিতে ভালো না থাকে তাইলে কিন্তু পরিবারের কিছু প্রপার্টি ধ্বংস হওয়ার সম্ভাবনা প্রবল, বিক্রি হতে পারে, আইনি জটিলতায় অন্য কারোর হাতে চলে যেতে পারে। কি কারণে ধ্বংস হবে সেটা তো তার কুণ্ডলী বলবে। আর যদি মঙ্গল নেহাত ভালো থাকে, এখানে কিন্তু নেহাত ভালো মানে খুব ভালো থাকে, তাইলে কিন্তু ওটা রক্ষা হবে, না হলে কিন্তু প্রপার্টি লিটিগেশনে ওনারা কিন্তু ভুগে যাবেন। সেটা মানে পরিবারের ভেতরে এই লিটিগেশনটা তৈরি হবে নাকি বাইরে তৈরি হবে, এবং পরিবারের মধ্যে তৈরি হলে সেটা কতদিনে মিটবে, ওটার জন্য আপনার জন্মকুণ্ডলী নিয়ে, মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এইগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। ফিজ লাগবে, গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, এইটা লিখে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন। ওটা ওইভাবে তখন সঠিকটা আপনার পুরো জন্মছকের নিরিখে বলা সম্ভব। কেমন? আরেকটু বলে নি, এবারে হয়তো একটা জমি পাবো এরকম একটা সম্ভাবনা অনেকের থাকে তো। অষ্টম থেকে যেহেতু মঙ্গল আসছেন, সেখানে কিন্তু যদি মঙ্গল ভালো থাকে, একটা প্রাপ্তি কিছু ঘটে যেতে পারে, কোনো মৃত ব্যক্তির সম্পদ, উত্তরাধিকার থেকে প্রাপ্ত কিছু বিষয়, এগুলো প্রাপ্তির সম্ভাবনা আছে। বা পারিবারিক সূত্রে তোমার দাদু ঠাকুমার যে জায়গা, সেই জায়গাও কিন্তু উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দাদা, আমরা নেক্সট যাই। এবার তাইলে গেল, আমরা অলরেডি তিনটে, আর বাকি তো চারটেই তো বলা হয়ে গেল। আচ্ছা, বুধেরটা কি আমরা বলে দিয়েছি? হ্যাঁ, প্রথমেই বললাম লগ্নপতি, দশমপতি বলে দিয়েছি। হ্যাঁ, মানে কর্মের জায়গায় একটা কিছু কর্ম। তবে এখানে একটু বলে রাখা ভালো, যারা গৃহ সমন্বিত কর্ম, বুঝতে পারছো না মনে হয়? না, রিয়েল এস্টেট, হ্যাঁ, ঘর বাড়ি তৈরি করে দেওয়া, এইসব কাজ, বালিশটি, বা অনেকে দেখবেন জমি জমা সংক্রান্ত কাজে যুক্ত, তাদের ক্ষেত্রে সময়টা খারাপ যাবে না, ভালো যাবে, তাদের জন্য ভালো যাবে সময়। বেশ। আচ্ছা, এবারে আমরা জানুয়ারির 15 তারিখের সময় ফ্রেমটা থেকে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত ওই 15 দিনের নিরিখে পঞ্চমে চলে যাচ্ছে। পঞ্চম ঘর দাদা অলরেডি বলে দিয়েছে একদম শুরুতে, প্রতিষ্ঠা, প্রেম, সাফল্য ইত্যাদি ইত্যাদি। এইবার শুধু তুমি না 4টে জায়গা থেকে জাস্ট ফলটুকু আমাকে বলো। আচ্ছা, প্রথমেই বলে নি, নিজে কিন্তু প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য খুব উদ্গ্রীব মনোভাবাপন্ন হয়ে পড়বেন, নিজের বুদ্ধি, নিজের বাক্যকে প্রচুর পরিমাণে কাজে লাগাবেন। আচ্ছা, কিছুটা আর্থিক সঞ্চয় যোগও দেখা যাচ্ছে বাহ এদের মধ্যে। বাহ। এবারে এই জায়গায় ছোট্ট করে প্রশ্ন রাখি, যদি আপনাদের রবিটা ভালো থাকে, অবশ্যই সেটা দেখতে হবে। দ্বাদশপতি তো, ইনি আবার ব্যয়ও নিয়ে চলে যাচ্ছেন, তার মানে আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে কোনো পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু সাপোর্ট করবে, এবং তারা একটা ভালো প্রতিষ্ঠিত জায়গা খুঁজে পাবেন, সাফল্য খুঁজে পাবেন ওখান থেকে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটু মিডিয়াম মধ্যম প্রকৃতির, প্রকৃতপক্ষে চিকিৎসকের পরামর্শ নেওয়া কর্তব্য। আর প্রেমের ক্ষেত্রটা, যদিও শুক্র যাচ্ছেন, এক কথায় বলি, রবির মতো গ্রহ, মঙ্গলের মতো গ্রহ যখন পঞ্চমে থাকছেন না, সেখানে প্রেমে একটু বাধা আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আমাদের এই যে পুরো বিচার বিশ্লেষণটা, আমি সেই নিরিখে বলতে পারি যে এনাদের পঞ্চমের ঘরের যে অ্যাকচুয়াল যে বিশাল সাফল্য বা বিশাল যে প্রতিপত্তির যে জায়গাটা, সেটাও যেমন আছে। প্রেম, ঠিক আছে, প্রেমে বাধা হচ্ছে, সেটা কিছুদিন পর কেটে যাবে, যদিও মানে আপনাদের নেহাত যদি গ্রহ অবস্থান যদি খুব একটা খারাপ না থাকে, তাহলে মানে 15 থেকে দাদা 30 যেতে যেতে তার মধ্যে তো কিছু তো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এইখানে আরেকটা খেলা আছে, সেটা হচ্ছে কি, প্রেমে হয়তো যারা প্রেম করছেন
কথাটা খুব বুঝবে, তাদের আবার বিয়ে হওয়ার সম্ভাবনা। কিন্তু আমি খারাপটা কোন জায়গায় বললাম, খুব দেখো, দ্বাদশপতি পঞ্চমে পৌঁছালো তো, রবি তার নেচারটা হচ্ছে একটা আত্ম অহংকার, আমিত্ব ভাব, আর মঙ্গল হচ্ছে একটা জোশ হিম্মত, আমি পারি আর কেউ পারে না। এই যে আত্ম অহংকার, জোশ হিম্মত, এটাকে প্রকাশ করতে গিয়ে তার পার্টনারের কাছে সেখানে কিন্তু ব্যাকফুটে চলে আসতে হবে। তার পার্টনার হয়তো এটাকে পছন্দ করবে না। কথাটা বোঝা গেল জিনিসটা? এই কারণে ভাঙবে। শুধু তুমি মানে আমার আইনটা তোমাকে মানতে হবে। এই তুমি কোথায় আছো? না আমি বাজারে আছি। কেন বাজারে গেছো? আর তার প্রয়োজনে যেতেই পারে তো। আসলে আসলে দেখো, জ্যোতিষবিদ্যার জায়গা আমার যেটা মনে হয় গোবিন্দদা, মানে ধরো জীবন গঠনের নিরিখে যদি জ্যোতিষবিদ্যাটাকে কাজে লাগানো যায়, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন জ্যোতিষীর কাছে রাখা যে প্রশ্ন, সেগুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ধরুন আপনি আপনার জীবনের ক্ষেত্রে আমার অমুক বছরে কি ঘটবে, তুমুক বছরে কি ঘটবে, সেটিও যেমন জরুরি, ঠিক তেমনিভাবে সেই ঘটনাটি কেমনভাবে ঘটবে আর সেখানে আমার দৃষ্টিভঙ্গি কেমন রাখা উচিত, আমার সেখানে রোলটা কেমন হওয়া উচিত। ধরুন আপনি প্রশ্ন করতেই পারে এই নিরিখে একদম, যে আচ্ছা আমি আমার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো মানুষের সাথেই আমার প্রেম হোক না কেন, তার ক্ষেত্রে আমি কেমন হলে পরে আমার প্রেম সফল প্রেমে পরিণত হবে। ওটা আপনার জন্মছকেই আছে, আপনার জন্মছকেই আছে। সব জায়গায় এটা নয়, মানে প্রত্যেকটা মানুষের জন্য এক ফর্মুলা নয়, প্রত্যেকটি কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য নয় যে তিনি নিজেকে প্রকাশ অহংয়ের সাথে করবেন না, না করলে বরং প্রেম তার টিকে থাকবে, এমনটা নয়। কিন্তু আপনার জন্মছকে কি সংযোগ নিয়ে এসছেন, ওখানে ওই সেই মশলাপাতি কি আছে না প্রেমের ক্ষেত্রে, ওইটা দিয়ে বোঝা যাবে যে হ্যাঁ বাকি কি কি মশলা দেওয়া আছে, আর মশলা লাগবে কোনটা কোনটা, বাকি অতিরিক্ত ঢালা আছে মশলা, ভাই এই মশলাগুলো তুলে নাও, তাহলেই ওই সবজিটা খেতে পারা যাবে। একদম। জীবনের ছন্দ জানার কথা এই কারণেই আমি বলি, প্রত্যেকটা মানুষ আলাদা। আমরা একটা মানুষ, আমি অন্যদেরকে কপি করতে আমাদের ব্যস্ততা থাকে, পরিবার থেকেও ছোটবেলা থেকে সেগুলোই, দেখ সে কতটা করছে তুই পারছিস না, ঠিক আছে, তুলনাত্মক যে আলোচনা, না না না, আপনার তুলনা আপনি নিজেই, আপনার তুলনা আপনি নিজেই, আপনার কারোর সাথে প্রতিযোগিতা নেই। আর প্রতিযোগিতা জীবনে নেই, প্রতিযোগিতা প্রতিযোগিতা হওয়ারও দরকার পড়ে না, প্রতিযোগী মাইন্ডসেট হওয়ার দরকার পড়ে না। অর্থ রোজগার করতে চাইছেন তো, তো অর্থ রোজগার করতে চাইলে আপনাকে কি করতে হবে, কোনো একটি পরিষেবা সমাজকে আপনাকে দিতে হবে। আপনাকে তো অর্থটা আপনার আরেকটি মানুষ দেবে, সে আপনার পরিবারের কেউ হতে পারে। ধরুন আপনার কাকুর একটি দোকান আছে, আপনি তাকে তার দোকানে বিক্রির জন্য একটা প্রোডাক্ট আপনি তাকে দিচ্ছেন, সে দিচ্ছে, ওখান থেকে আপনার আমদানি হচ্ছে। তো পরিবারের মধ্যেও হতে পারে, পরিবারের বাইরেও হতে পারে এইরকম সম্পর্কটা, এটা ব্যবসায়িক দিক। কর্মের ক্ষেত্রে দেখুন, সেখানেও আপনাকে পরিষেবা কিছু একটা দিতে হবে, সেখানে হয়তো একটা সংগঠন আছে, চাকরির প্রতিষ্ঠান আছে, সে সমাজকে পরিষেবা দিচ্ছে, আপনি সেখানে একটা মেশিনারির পার্টস হচ্ছেন। আমি যেমন এখান থেকে আপনাদের সাথে আমিও পরিষেবা দিচ্ছি, কোথায় আমাকে কে টাকা দেয়, আপনারাই টাকা দিচ্ছেন, আপনারাই ফিস দিচ্ছেন, আপনারাই প্রতিকার নিচ্ছেন, আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন, ওখান থেকে মনিটাইজেশন আছে চ্যানেল, সেখান থেকে রোজগার হচ্ছে। এখানে প্রতিযোগিতা কার সাথে, আমার অন্যান্য জ্যোতিষীদের সাথে প্রতিযোগিতা? একদম না। মা নর্মদার কৃপায় খুব ছোটবেলায় আমাকে এই জায়গাটা বুঝিয়ে দিয়েছে, আয়ু পুড়িয়ে রোজগার হয়, মানে সময় পুড়িয়ে রোজগার হয়, আর শারীরিক এবং মানসিক এনার্জি দিয়ে রোজগার হয়। কার জন্য? অন্যের জন্য দিতে হবে, তবেই রোজগার হয়। আপনি বড় হতে চাইছেন, আরও বেশি করে এনার্জি বিলোন। আজকের এই এপিসোড ধরুন 10,000 লোক দেখলেন, আবার আজকের এই এপিসোডটা 1,00,000 লোক দেখলেন। আমি এপিসোড করার জন্য যে এনার্জিটা দিয়েছি একটা সময় ফ্রেমে, প্রস্তুতির জন্য আমরা দুজনে, তো সেক্ষেত্রে 10,000 থেকে 1,00,000 পৌঁছানো পর্যন্ত এনার্জি কতটা লাগলো? খুব বেশি কি? একই তো আছে। এখানে শুধু কপি পেস্ট হয়ে যাচ্ছে। শান্ত হন, কেননা চতুর্থ এবং পঞ্চমের জায়গায় যাচ্ছে। আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছে না, আপনাদের চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে। শান্ত হন, এই জায়গাটাকে কাজে লাগান। লাস্ট নোট তোমার মুখ থেকে নিয়ে আমি ক্লোজিংয়ে যাব। এই জায়গাটায় আমার একটি কথা বলার আছে,
দেখুন, আমরা একটা মোটামুটি একটা আইডিয়া দিলাম। এবারে জন্মকুণ্ডলিতে ওনাদের নবতারা চক্র, এটা অবস্থানগত আমরা বলছি, ওনাদের নবতারা চক্রে যে অবস্থানটা কি আছে, কে মিত্র তারায়, কে অতি মিত্র তারায়, কে সম্পদ তারায়, কে ঠিক ঠিক বিপদ ঠিক। তারায়, হুম। হ্যাঁ, এইগুলোকে বিচার প্রয়োজন আছে। বা কে কোন ভাবে আছেন, আমরা এখন দেখতে পাচ্ছি উনি চতুর্থ ভাবে আছেন, পঞ্চম ভাবে আছেন, উনার কুণ্ডলিতে কিভাবে আছেন। হ্যাঁ, ওনার কুণ্ডলিতে দেখা যাবে যে আপনার রবি, তিনি হয়তো দেখা যাবে লগ্নেই বসে বুধাদিত্য যোগ তৈরি করে বসে আছেন, খুব ভালো ফল পাচ্ছে। তাই না? আবার দেখা গেল তিনি চলে গেছেন অষ্টমে বা দ্বাদশে। অষ্টমে রবি চলে গেছে, বা চন্দ্র, হ্যাঁ। তিনি দেখা গেছে ওনার রাশি অন্য, আমরা সব কটাই 12টার উপরেই আমরা বানাচ্ছি। হ্যাঁ, ধরুন রাশি হয়তো আপনার অন্য, সে হয়তো দেখা যাচ্ছে আপনার মেষ রাশি, কন্যা লগ্ন, চন্দ্র অষ্টমে বসে আছে। তো স্বাভাবিক কারণে আপনার মন মানসিকতার জায়গা থেকে আপনি সারা জীবনের নিরিখে আজ পর্যন্ত দেখবেন আপনি যেন ভেঙে পড়ে আছেন। হ্যাঁ। ঠিক আছে, ভেঙে পড়ে আছেন, আপনি মানুষকে বিশ্বাস করতে পারবেন না, কেন? বহুবার আপনি ঠকেছেন, নিজের কাছে ঠকেছেন। আগে কোথায়? আপনি একটা কিছু ইচ্ছা, আপনার ইচ্ছা আর আপনার বিবেক, আপনার আত্মা আর আপনার শরীর, ওখানেও ঠকাঠকি হয়েছে। বাইরে সেখানেও হয়েছে, সমাজে সেখানেও হয়েছে। এই কারণেই শান্ত হতে বলছে। উৎপাত করার জন্য বার্ষিক রাশিফল অনেক কিছু দেখেছেন আপনারা, আমি বকাঝোকাই করছি, আর ওই ঠেকাটা আমাকে দিয়েছে। বার্ষিক রাশিফল নিয়ে উৎপাত চলছে। আমি মাত্র একটাই এপিসোড করেছি, গোবিন্দদা তপেশদা দুজনকে একসাথে বসিয়ে। বাংলায় ইউটিউবে ইতিহাসে আজ পর্যন্ত হয়নি। জ্যোতিষে মারপিট হয়, আর এখানে একসাথে বসে এপিসোড হয়। কার জন্য? আমার জন্য না, মা নর্মদার জন্য, ভোলে বাবার জন্য। আপনি যে ধর্মেরই হোক না কেন, আপনি সেই ধর্মের যিনি উপাস্য, একদম সর্বোচ্চ যিনি আছেন, আপনি তার উপাসনা করুন, মানুষকে প্রেম করুন, মানুষকে ভালোবাসুন, শান্ত থাকুন, নিজের জীবনের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করুন, নিজের জীবনের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করুন। স্বেচ্ছাচারী নয়, কিন্তু স্বেচ্ছাচারী হতে বলছি না, নিজের সাথে একাত্ম হন, আর বাকি সবাইকে প্রেম দিন, আনন্দ দিন। তবেই বোধ জাগ্রত হবে, যে বোধের কথা আমি অন্যান্য এপিসোডে বলছি। লাস্ট নোট কিছু বলবো? না, রেখে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। যদি ভেতর থেকে ইচ্ছে করে চ্যানেল সাবস্ক্রাইব করতে, করে নিন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, 365 এপিসোড শুনতে শুরু করুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।